ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমন স্যারস ম্যাথামেটিক্স ক্লাসেস। আজকে আমরা ক্যালকুলাসের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা বা ব্রাঞ্চ ইন্টিগ্রাল ক্যালকুলাস অর্থাৎ সমাকলন বিদ্যা নিয়ে ডিসকাস করব। তো এই ভিডিওতে আমি একদম বেসিকটা বলবো, ঠিক আছে, যে ইন্টিগ্রাল ক্যালকুলাস কি, কেন এর প্রয়োজন হলো ইন্টিগ্রাল ক্যালকুলাসের, তো সেইটুকুই বলবো এবং পরবর্তী ভিডিওগুলোতে আমরা ডিটেলসে আলোচনা করব স্টেপ বাই স্টেপ। তো প্রথমে বলি, ইন্টিগ্রাল ক্যালকুলাস বা সমাকলন বিদ্যাকে আমরা যদি দেখি তো এটা দুটো পার্ট আছে, দুভাগে এটাকে ভাগ করা যায়, ঠিক আছে। ইন্টিগ্রাল ক্যালকুলাসকে দুভাগে ভাগ করা যায়। একটা হলো ইনডেফিনিট ইন্টিগ্রাল বা অনির্দিষ্ট সমাকল, আর একটা হলো ডেফিনিট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট সমাকল। তাহলে ইন্টিগ্রাল ক্যালকুলাসকে আমরা দুটো পার্টে ডিভাইড করতে পারি, একটা হলো অনির্দিষ্ট সমাকল বা ইনডেফিনিট ইন্টিগ্রাল, আর একটা নির্দিষ্ট সমাকল বা ডেফিনিট ইন্টিগ্রাল। এখন আমি যদি এর হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে তাকাই, দেখবো ডেফিনিট ইন্টিগ্রাল আগে ইনভেন্ট হয়েছে, ঠিক আছে, নির্দিষ্ট সমাকল আগে ইনভেন্ট হয়েছে, পরে ইনডেফিনিট ইন্টিগ্রালের কনসেপ্ট এসছে এবং দুটোর মধ্যে একটা লিংক আপ করা হয়েছে, একটা সংযোগ স্থাপন করা হয়েছে। একটা থিওরেম আছে, পরে ডিসকাস করা হবে, যে ফান্ডামেন্টাল থিওরেম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস বা সমাকলন বিদ্যার মৌলিক উপপাদ্য। ওই থিওরেমটা ইনভেন্ট হওয়ার পর, আবিষ্কার হওয়ার পর আমরা ডেফিনিট ইন্টিগ্রাল এবং ইনডেফিনিট ইন্টিগ্রালের মধ্যে কি করতে পারি, যোগসূত্র স্থাপন করতে পারি। এবং আমাদের স্টুডেন্টদের এখন যে ইন্টিগ্রাল ক্যালকুলাস শেখানো হয় সেই কাজটা অনেক বেশি ইজি হয়ে যায়। তো ফার্স্ট ইনভেন্ট হয়েছে ডেফিনিট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট সমাকল। এখন ডেফিনিট ইন্টিগ্রাল কি এবং ইনডেফিনিট ইন্টিগ্রাল কি সেটা আমরা আলোচনা করছি। তো দেখা যাক, দেখো প্রথমে আসছি ইনডেফিনিট ইন্টিগ্রালে। একটা ফাংশন আছে fx, fx একটা যে কোনো ফাংশন আছে, ফাংশন তোমরা জানোই, sin x cos x, আরো কিছু হতে পারে, log x হতে পারে, e টু দি পাওয়ার x হতে পারে, বহুপদী অপেক্ষক হতে পারে, পলিনোমিয়াল ফাংশন x স্কয়ার মাইনাস 2x প্লাস 3। তো এরকম যে কোনো একটা ফাংশন আছে কি fx। অবশ্যই ফাংশনটা অবকলনযোগ্য, মানে ডিফারেন্সিয়েবল, মানে যার ডিফারেন্সিয়েশন করা যায়। তাহলে fx ফাংশনের যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে কি হবে, f ড্যাশ x, এটা সিম্বল যে fx ফাংশনকে x এর রেসপেক্টে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাবো, f ড্যাশ x। এটা তোমরা জানো যে ddx অফ fx, এটার आंसर হয় f ড্যাশ x। এই প্রসঙ্গে বলি, ইন্টিগ্রাল ক্যালকুলাস করতে গেলে কিন্তু আগে ডিফারেনশিয়াল ক্যালকুলাসের মোটামুটি একটা বেসিক আইডিয়া থাকা প্রয়োজন, ঠিক আছে। ডিফারেন্সিয়েশন করতে না পারলে কিন্তু ইন্টিগ্রেশন অত ভালো করে করা যাবে না। প্রথম দিকে কিছু বেসিক ফর্মুলা মুখস্থ করে কাজ চালিয়ে দেওয়া যাবে, বাট পরবর্তীকালে যখন মেথড অফ সাবস্টিটিউশন স্টার্ট হবে, অর্থাৎ পরিবর্তন পদ্ধতিতে সমাকলন, তখন কিন্তু ডিফারেন্সিয়েশন না জানলে করতে খুবই আমাদের প্রবলেম হবে। এবং ডিফারেন্সিয়েশন না জানলে ইন্টিগ্রেশনের বেসিক জিনিসটাই বুঝতে পারবে না তোমরা। সুতরাং ডিফারেন্সিয়েশনটা আগে শেখা ভালো করে দরকার। তো দেখো, fx ফাংশনকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, মানে fx ফাংশনের উপর আমি যদি ddx টাকে অপারেট করি, ddx তো তোমরা জানো ডিফারেন্সিয়াল অপারেটর, তো এটাকে যদি আমরা অপারেট করি তাহলে কি আউটপুট বের হবে, f ড্যাশ x। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট বা ডেরিভেটিভ, ডেরিভেটিভ বলা হয় এটাকে, ঠিক আছে। অন্তর্কলজ, বেঙ্গলিতে অন্তর্কলজ বা অবকল গুণাঙ্ক, ইংলিশে ডেরিভেটিভ অর ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট। তাহলে একটা ফাংশনকে ডিফারেন্সিয়েশন করে আমরা কি পাচ্ছি, তার ডেরিভেটিভ পেলাম, দ্যাট ইজ f ড্যাশ x। এখন আমাকে যদি কেউ উল্টো কথাটা বলে, মানে f ড্যাশ x দেওয়া আছে, তোমাকে fx বার করতে হবে, ফাংশন দেওয়া আছে, তাকে ডিফারেন্সিয়েশন করে আমরা কি বার করছি, তার ডেরিভেটিভ বার করছি। এবার উল্টোটা চিন্তা করো তোমরা, ডেরিভেটিভ দেওয়া আছে, তোমাকে আগের ফাংশনে ফিরে যেতে হবে, মানে যে ফাংশনকে ডিফারেন্সিয়েশন করে ওই ডেরিভেটিভটাকে আনা হয়েছিল, মানে তোমাকে f ড্যাশ x দেওয়া থাকবে, অর্থাৎ ডেরিভেটিভ দেওয়া থাকবে, তোমাকে বার করতে হবে কি, প্রিমিটিভ ফাংশনটা, মানে পূর্ববর্তী অপেক্ষকটা, যাকে ডেরিভেটিভ করে, যাকে ডিফারেন্সিয়েশন করে এই f ড্যাশ x কে আমরা পেয়েছি। তো তখন যেটার প্রয়োজন হয়,
সেটাই হলো ইনডেফিনিট ইন্টিগ্রাল বা অনির্দিষ্ট সমাকল। আমি দেখো শর্টে আই ডট আই লিখেছি, দ্যাট ইজ ইনডেফিনিট ইন্টিগ্রাল, অনির্দিষ্ট সমাকল। তাহলে আবার বলছি, ডেরিভেটিভ থেকে যদি আমরা প্রিমিটিভ ফাংশন, প্রিমিটিভ মিন্স পূর্ববর্তী, ঠিক আছে, ডেরিভেটিভ থেকে বা অন্তর্ফলজ থেকে যদি আমরা আগের ফাংশনকে ফিরে পেতে চাই, তাহলে আমরা কি অ্যাপ্লাই করব? তাহলে আমরা অ্যাপ্লাই করব ইনডেফিনিট ইন্টিগ্রেশন বা অনির্দিষ্ট সমাকল। তাহলে ওই জন্য অনির্দিষ্ট সমাকলকে আমরা বলি রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন, অর্থাৎ অবকলনের বিপরীত প্রক্রিয়া বা অ্যান্টি ডেরিভেটিভ মেথড। ডেরিভেটিভ মানে কি? একটা ফাংশনের উপর ডিটিএক্স অপারেটরকে অপারেট করে আমরা কি পাচ্ছি? f ড্যাশ x পাচ্ছি, অর্থাৎ ডেরিভেটিভ পাচ্ছি। এবার ডেরিভেটিভ থেকে যদি আমি আগের ফাংশনকে আবার ফিরে পেতে চাই, তখন আমরা কি অ্যাপ্লাই করব? ইনডেফিনিট ইন্টিগ্রেশন, এই প্রসেসকে আমরা অ্যাপ্লাই করে থাকব, ঠিক আছে। তাহলে ওই জন্য ইনডেফিনিট ইন্টিগ্রেশনকে কি বলা হচ্ছে? অ্যান্টি ডেরিভেটিভ মেথড বা ডিফারেন্সিয়েশনের রিভার্স প্রসেস। তাহলে ইনডেফিনিট ইন্টিগ্রেশন হলো অ্যান্টি ডেরিভেটিভ মেথড বা রিভার্স প্রসেস, রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন, ঠিক আছে, অবকলনের বিপরীত প্রক্রিয়া। এটা হলো আমাদের ইনডেফিনিট ইন্টিগ্রাল। তো এখানে জাস্ট আমরা জানলাম যে ইনডেফিনিট ইন্টিগ্রাল বলতে কি বোঝায়, রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি, একটা ফাংশন আছে, তাকে ডিফারেন্সিয়েশন করে তুমি কি পাচ্ছ? তার ডেরিভেটিভ পাচ্ছ বা অবকল গুণাঙ্ক পাচ্ছ। এবার এই ডেরিভেটিভ থেকে যদি তুমি আবার আগের ফাংশনে ব্যাক করতে চাও, তখন যে প্রসেস অ্যাপ্লাই করা হবে তাকে আমরা কি বলবো? অনির্দিষ্ট সমাকল বা ইনডেফিনিট ইন্টিগ্রাল। ওই জন্য অনির্দিষ্ট সমাকলকে কি বলা হচ্ছে? রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন, অর্থাৎ অবকলনের বিপরীত প্রক্রিয়া। এবার আমরা চলে আসছি ডেফিনিট ইন্টিগ্রেশনে বা নির্দিষ্ট সমাকলনে। তাহলে দেখো, নির্দিষ্ট সমাকলন বলতে কি বোঝাচ্ছে, আমি খুব ছোট একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাচ্ছি। একটা আমি লাইন টানলাম, ঠিক আছে, একটা রেখা টানলাম, রেখাটা বুঝতেই পারছো এটা কার্ভ লাইন, এটা একটা বক্ররেখা। এবার দেখো, এই লাইনটার আমাকে লেন্থ বার করতে হবে, ঠিক আছে, এই লাইনটার লেন্থটা আমাকে বার করতে হবে। আমি এই লাইনটাকে অনেকগুলো ছোট ছোট খণ্ডে ভেঙে ফেলছি, অনেক ছোট ছোট সেগমেন্টে ভেঙে ফেলছি। এবার এই প্রত্যেকটা সেগমেন্ট যদি ইন্ডিভিজুয়ালি বার করে, আলাদা আলাদা করে বার করে যদি যোগ করে দিই, অ্যাড করে দিই, তাহলে আমরা পুরো লাইনের লেন্থ পেয়ে যাব, পুরো রেখাটার দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে আবার বলছি, একটা লাইন আছে, এর লেন্থটা বা এর দৈর্ঘ্যটা আমাকে মেজার করতে হবে। এখন এই পুরো লাইনটাকে আমি টুকরো টুকরো অনেকগুলো সেগমেন্ট বা অনেকগুলো খণ্ডে ভেঙে দিলাম। এবার প্রত্যেকটা সেগমেন্টের লেন্থ যদি আমি বার করতে পারি এবং সেটাকে যদি অ্যাড করে দিই, তাহলে আমরা পুরো লাইনটার লেন্থ পেয়ে যাব। এখন এই যে সেগমেন্টটা আছে, এই সেগমেন্টগুলো তো স্ট্রেট লাইন না। যদি পুরো লাইনটা স্ট্রেট লাইন হতো, আমরা স্কেল বসিয়ে কি করতাম? স্কেল বসিয়ে আমরা লাইনটা লেন্থ পেয়ে যেতাম। কিন্তু এটা তো কার্ভ লাইন, কার্ভ লাইনের লেন্থ তো বার করা যায়। তোমরা ফিজিক্সের নলেজ থেকে বা ভৌত বিজ্ঞানের নলেজ থেকে তোমরা বলতে পারো যে এর উপর একটা স্ট্রিং বসিয়ে বা সুতো বসিয়ে সেই সুতোটাকে আবার স্কেল দিয়ে মাপলে এইভাবে করা যায়। তো আমি সেই সবের কথা বলছি না, আমি এমনি ক্যালকুলেশন করে কিভাবে লাইনটার লেন্থ বার করব সেই প্রসঙ্গে আসছি। তো দেখো, এই লাইনটাকে অনেকগুলো খণ্ডে আমি বিভক্ত করলাম, ঠিক আছে। এবার এই যে সেগমেন্টগুলো, এই সেগমেন্টগুলো লেন্থ বার করতেও প্রবলেম, কারণ এই সেগমেন্টগুলো যদি খুব ভালো করে চিন্তা করি, এরাও তো কার্ভ লাইন, মানে এরাও তো বক্ররেখা। তো বক্ররেখার তো লেন্থ বার করার আমাদের কোনো জেনারেল ফর্মুলা বা কিছু উপায় নেই। ওই জন্য আমাদের কি করতে হবে, আমি ধরো এই এই যে পোরশনটা আছে, ছোট পোরশন, এই পোরশনের লেন্থটাকে ধরছি ডেল্টা এক্স, ঠিক আছে। ডেল্টা এক্স মানে খুব ক্ষুদ্র, ডেল্টা দিয়ে তোমরা জানো যে খুব ক্ষুদ্র কিছু দৈর্ঘ্যকে বোঝানো হচ্ছে, ডেল্টা এক্স। এবার এরকম ডেল্টা এক্স তো অনেক আছে, এরকম ডেল্টা এক্স অনেক আছে,
তাহলে সেই সব ডেল্টা এক্স গুলোকে যোগ করব। ওই জন্য কি করা হচ্ছে, সামেশন অফ ডেল্টা এক্স, সামেশন অফ ডেল্টা এক্স, মানে ডেল্টা এক্স গুলোকে আমরা সব যোগ করছি। এরকম একটা তো ডেল্টা এক্স নেই, অনেক ডেল্টা এক্স আছে, ডেল্টা এক্স ডেল্টা এক্স ডেল্টা এক্স ডেল্টা এক্স ডেল্টা এক্স ডেল্টা এক্স, তাহলে এরকম অনেকগুলো ডেল্টা এক্স কে আমরা অ্যাড করছি। ওই জন্য সামেশন চিহ্ন দিয়েছি বা সমষ্টি চিহ্ন দিয়েছি। এখন এই লেন্থটা, কখন অ্যাকিউরেট হবে? এই লেন্থটা তখনই অ্যাকিউরেট হবে যদি এই সেগমেন্টগুলো আরো ফাইন হয়। কারণ দেখো, যত তুমি ফাইন সেগমেন্টে ভাগ করবে এই কার্ভ লাইনগুলো কিন্তু অলমোস্ট স্ট্রেট লাইন হয়ে যাবে। যত তুমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভাগে ভাগ করবে এই কার্ভ লাইনগুলো কি হয়ে যাবে, অলমোস্ট স্ট্রেট লাইন হয়ে যাবে। এবার স্ট্রেট লাইনের তো লেন্থ বার করা ইজি, কার্ভ লাইনের থেকে স্ট্রেট লাইনের লেন্থ বার করা আমাদের কাছে ইজি। তাহলে এই লাইন সেগমেন্টগুলোকে আমরা যত বেশি ভাগে ভাগ করব তত কি হবে, এই লাইনগুলো অলমোস্ট স্ট্রেট লাইন হয়ে যাবে এবং স্ট্রেট লাইনের লেন্থ বার করা আমাদের ইজি। ওই জন্য আমি কি করছি, আমি এগুলোকে অনেক ভাগে ভাগ করছি। তো ধরে নিচ্ছি n নাম্বার অফ ডিভিশন করেছি, n খানা ভাগে ভাগ করেছি, n নাম্বার অফ ডিভিশন বা সেগমেন্ট, n নাম্বার অফ সেগমেন্টস। এবার দেখো, এই যে সামটা করব এটা করে তো এক্সাক্ট ভ্যালু বেরোবে না, কারণ আমি যত বেশি ভাগে ভাগ করব প্রত্যেকটা লাইনের লেন্থ কি হতে থাকবে, আস্তে আস্তে ছোট হতে থাকবে। তার মানে আমি যদি অনেক ভাগে ভাগ করি, অসংখ্য ভাগে ভাগ করি, তখন কি হবে, n টেন্ডস টু ইনফিনিটি। nটা কি, নাম্বার অফ সেগমেন্ট। আমি যদি অসংখ্য ভাগে ভাগ করি, ইনফাইনাইট নাম্বার অফ ডিভিশন করি, তখন কি n ইনফিনিটির দিকে যাবে, অসীমের দিকে যাবে। এবং যত বেশি ভাগে ভাগ করব প্রত্যেকটা সেগমেন্টের লেন্থ কি হবে, জিরোর দিকে যাবে, ডেল্টা এক্স টেন্ডস টু জিরো। তাহলে এই যে সামটা করছি, এই সামটা তখন আমাদের অ্যাকিউরেট অ্যান্সার দেবে যদি ডেল্টা এক্স টেন্ডস টু জিরো হয়। কারণ যত বেশি ভাগে ভাগ করবে তত কিন্তু তোমরা এই অ্যাকিউরেট লেন্থ গুলো পাবে। কারণ যত ছোট হবে তত তো স্ট্রেট লাইনটা আসবে, কারণ কার্ভ লাইনের লেন্থ আমি বার করতে পারি না। আমি একটা কার্ভ লাইনের লেন্থ কিন্তু এরকম ধরো একটা কার্ভ লাইন আছে, এরকম একটা কার্ভ লাইন আছে, এটার লেন্থ কিন্তু আমরা ডেল্টা এক্স যদি বলি আমার কিন্তু প্রবলেম, কারণ এটার তো এক্সাক্ট লেন্থ আমি জানি না কত। কিন্তু যদি একটা স্ট্রেট লাইন দিয়ে আমি বলি এর লেন্থ ডেল্টা এক্স, তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ এটা একটা লেন্থ আছে ডেফিনিট, সাপোজ 0.001 সেন্টিমিটার বা কিছু। তাহলে যেহেতু কার্ভ লাইনের থেকে স্ট্রেট লাইনের লেন্থটা তোমাদের কাছে বোঝা বেশি ইজি আর বেশি সোজা, ওই জন্য আমি কি করলাম, এই কার্ভ লাইনকে অসংখ্য ছোট ছোট ভাগে ভাগ করলাম। প্রত্যেকটা সেগমেন্টের লেন্থ কি হবে, ডেল্টা এক্স, মানে প্রত্যেকটা সেগমেন্ট অলমোস্ট একটা স্ট্রেট লাইন সেগমেন্ট, সরল রেখাংশ। এবং যেহেতু অসংখ্য ভাগে ভাগ করছি প্রত্যেকটা লাইন সেগমেন্ট কি হয়ে যাচ্ছে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতি হচ্ছে, স্মল থেকে স্মলার হচ্ছে। ওই জন্য আমি বলেছি ডেল্টা এক্স টেন্ডস টু জিরো। এবার শুধু তো সাম করে দিলে হবে না, এই সামটা কখন অ্যাকিউরেট আনসার দেবে, যদি ডেল্টা এক্স টেন্ডস টু জিরো হয়, তখনই আমরা কিন্তু পুরো সেগমেন্টাল লেন্থ ইজিলি পাবো, কারণ তবেই অ্যাকুরেসি আসবে। ওই জন্য সামনে কি বলা হচ্ছে, লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু জিরো। এই যে জিনিসটা এলো, আমি খুব মানে ইজি ওয়েতে বোঝালাম, এখানে আরো নোটেশন দেওয়া যায় i1 থেকে n, ওগুলো তো এখন আসছি না। এই জিনিসটাই কিন্তু আমাদের ডেফিনিট ইন্টিগ্রাল করছে, ঠিক আছে, এই কাজটাই আমাদের করছে ডেফিনিট ইন্টিগ্রাল। তাহলে ডেফিনিট ইন্টিগ্রালের ক্ষেত্রে দেখো আমি কি বলেছি, ডেফিনিট ইন্টিগ্রাল হলো লিমিটিং ভ্যালু অফ আ সাম। লিমিটিং ভ্যালু মানে লিমিট, এই যে লিমিট করেছি সামনে সীমা নিয়েছি, তাহলে লিমিটিং ভ্যালু অফ আ সাম। সাম মানে সামেশন, কিসের সাম, ডেল্টা এক্স গুলো সাম। দেখো লিমিটিং ভ্যালু অফ আ সাম অফ এ সিরিজ। সিরিজ কেন, কারণ এখানে তো একটা ডেল্টা এক্স নেই, এখানে অসংখ্য ডেল্টা এক্স আছে, ছোট 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 অনেক ডেল্টা এক্স আছে, ওই জন্য কি সিরিজ। শ্রেণী, শ্রেণী মানে তো জানো এখানে অনেকগুলো পদ, অনেকগুলো টার্ম অ্যাড করা থাকে। তাহলে ডেল্টা এক্স এর সামটা কি, এই সিরিজ, শ্রেণী।
whose magnitude of each term tends to 0 তাহলে ডেল্টা x গুলো কি হচ্ছে tends to 0 হচ্ছে ডেল্টা x টাই তো এক একটা ছোট ছোট রেখাংশের দৈর্ঘ্য এখানে তাহলে ডেল্টা x কি হচ্ছে tends to 0 ক্ষুদ্রাতি ক্ষুদ্র হচ্ছে কখন যদি তুমি অনেক বেশি ভাগে ভাগ করো মানে নাম্বার অফ টার্মস অনেক বেশি ভাগে ভাগ করছো মানে কি সেগমেন্টের লেন্থ বাড়ছে রেখাংশের দৈর্ঘ্য বাড়ছে ছোট ছোট পার্ট বাড়ছে তাহলে সেটা কি টেন্ডস টু ইনফিনিটি ঠিক আছে তাহলে ডেফিনিট ইন্টিগ্রাল মানে আমরা কি জানবো লিমিট অফ এ সাম মানে একটা সমষ্টির সীমাস্থ মান বা লিমিটিং ভ্যালু আর সেই সিরিজটা কেমন সেই সিরিজটা এমন সিরিজ যার পদ সংখ্যা যত বাড়বে মানে নাম্বার অফ টার্মস যত বাড়বে তার ইচ টার্মের ম্যাগনিটিউড টেন্ডিং টু বি 0 অর্থাৎ ক্ষুদ্রাতি ক্ষুদ্র হবে মানে 0 এর দিকে যাবে যেমন এখানে তুমি যত বেশি সেগমেন্টে ভাগ করবে তত কি হবে পার্টগুলো 0 এর দিকে যাবে এক একটা ছোট রেখাংশ তত ছোট হবে তাহলে এটাকে আমরা বলছি ডেফিনিট ইন্টিগ্রাল এবার আমি বলি যেহেতু ইন্টিগ্রেশন মানে দেখো ডেফিনিট ইন্টিগ্রাল মানে সাম সমষ্টিকে বোঝাচ্ছে তো ডেফিনিট ইন্টিগ্রাল মানে কি সাম কিরকম সাম সাম অফ সিরিজ আর কেমন সিরিজ যার নাম্বার অফ টার্মস টেন্ডস টু ইনফিনিটি মানে একটা অনেক বড় সিরিজ বা একটা ইনফাইনাইট সিরিজের সাম এখানে একটা অসীম শ্রেণীর সাম ওই জন্য ডেফিনিট ইন্টিগ্রাল বা ইন্টিগ্রেশন সাইন হয় এরকম এইটা কি বলতো এটা আসলে ইলংগেটেড ভার্সন অফ x অর্থাৎ x এর ইলংগেটেড ভার্সন অফ s s এর একটা প্রসারিত ভার্সন s আমরা কেমন লিখি s s কেন লিখছি যে সাম কথা থেকে আসছে ফার্স্ট অ্যালফাবেট s এবার s এর যদি দুদিকটা ধরে টেনে দাও তাহলে কি হবে এরকম হয়ে যাবে তাহলে এইটাই হলো আমাদের ইন্টিগ্রেশন সাইন প্রথমে কেন এরকম সাইনকে ইন্টিগ্রেশন মানে ইন্টিগ্রেশন সাইনকে কেন এরকম দেওয়া হয়েছিল কারণ প্রথমে তো এটা ইনভেন্ট হয় ফার্স্ট ইনভেন্ট হয় ডেফিনিট পরে আসে ইনডেফিনিটের কনসেপ্ট এবং তারপর তাদের মধ্যে কি করা হয় একটা যোগসূত্র স্থাপন করা একটা থিওরেম দিয়ে একটা উপপাদ্য ওই জন্য ইন্টিগ্রেশনের সাইনটা এরকম হয় ঠিক আছে তাহলে আজকে আমরা দুটো জিনিস শিখলাম একটা ইনডেফিনিট ইন্টিগ্রাল বলতে কি বোঝায় এবং ডেফিনিট ইন্টিগ্রাল বলতে কি বোঝায় ইনডেফিনিট ইন্টিগ্রালে কি বললাম অ্যান্টি ডেরিভেটিভ একটা ফাংশনকে ডিফারেন্সিয়েশন করে একটা ফাংশন বের হচ্ছে এবার ওই ডেরিভেটিভ থেকে যদি আগের ফাংশনে ফিরে আসতে চাই তখন আমরা কোনটা অ্যাপ্লাই করব ইনডেফিনিট ইন্টিগ্রাল বা অনির্দিষ্ট সমাকল আর ডেফিনিট ইন্টিগ্রালে আমরা কি পাবো ডেফিনিট ইন্টিগ্রালে পাবো হলো সাম সমষ্টি সেই সমষ্টির সীমাস্থ মান বা লিমিটিং ভ্যালু ঠিক আছে আর কেমন কেমন জিনিসের সাম অফ এ সিরিজ মানে একটা শ্রেণীর সমষ্টি সিরিজটা কেমন whose magnitude of each term মানে যার প্রতিটি পদের মান কি হবে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আরো ছোট হবে মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র হবে কখন যদি তার নাম্বার অফ টার্মস টেন্ডস টু ইনফিনিটি হয় যদি এর পদ সংখ্যা কি হয় ইনফিনিটির দিকে যায় তবে এটা কিন্তু হবে তাহলে বুঝতে পারলে তোমরা নেক্সট ভিডিওতে আমরা ডিসকাস করব যে ইনডেফিনিট ইন্টিগ্রাল কি কিটা একবার আমি বলে দেবো ওখানে বলে দিয়ে আমরা তার ফর্মুলাগুলো নিয়ে ডিসকাস করব আজ এই পর্যন্তই তোমরা দেখতে থাকো